আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, সো আজকে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম এমআরসি পার্ট ওয়ানের পাস মেডিসিনের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা সলভ করব। সো 1 নাম্বার কোশ্চেন থেকে আজকে সেশনটা হচ্ছে আমাদের শুরু হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে an elderly patient with a history of COPD is admitted to the following an infective exacerbation. So posterior anterior chest x-ray তে বলছে আচ্ছা, তার একটা চেস্ট টেস্টে বলছে সেখানে যে ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলো ইজ দ্য মোস্ট ইউজফুল নেক্সট ইনভেস্টিগেশন। সো এখানে আনসারটা দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে একটা প্লুরাল এক্সপ্রেশন করব এবং এটা হচ্ছে আলট্রাসোনো গাইডেড করবো আর কি। তো যেহেতু সিওপিডি পেশেন্টের স্পেশালি যে কোনো পেশেন্টের যদি প্লুরাল ইফিউশন থাকে তাহলে আমরা হচ্ছে আলট্রাসোনো গাইডেড ফার্স্ট হচ্ছে প্লুরাল ফ্লুইড এক্সপ্রেশনটা করব। সেখানে করে আমরা কালচার সেন্সিটিভিটি দেখতে পারি, পিএইচ দেখতে পারি, প্রোটিন দেখতে পারি, তাই না? স্পেশালি পিএইচটা যদি আমাদের 7.2 এর নিচে থাকে প্লোরাল ইফিউশনের পিএইচ, তখন সেক্ষেত্রে আমরা এম্পাইমা চিন্তা করে চেস্ট ড্রেন দিব। আর এক্সোডেটিভ না ট্রানজিটিভ এটা হচ্ছে প্রোটিনকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু বলে দিতে পারি। সেজন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা আলট্রাসোনো গাইডেড আমরা হচ্ছে পারকিউটেনিয়াস একটা প্লোরাল ফ্লুইডটাকে এক্সপ্রেশন করব। এবং এখানে কতটুকু নিডল লাগবে সেটাও একটু খেয়াল রাখতে হবে, 21, হ্যাঁ। এবং কত এমএল এর সিরিজ লাগবে, 50 ml এর। আর হচ্ছে আমরা কি কি দেখবো, পিএইচ, প্রোটিন, ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এলডিএস, এবং হচ্ছে সাইটোলজি, সাথে হচ্ছে মাইক্রোবায়োলজি আমরা করে থাকি আর কি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে বলা হয়েছে, এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্লোরাল ফ্লুইডে আমাদের যদি পিএইচ এর মান 7.2 এর নিচে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই চেস্ট ড্রেন দিতে হবে অ্যাজ পার ট্রিটমেন্ট হিসাবে। আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থাকা মানে হচ্ছে এমফাইম হয়ে গেছে সেটা ধরে নিতে হবে। ওকে, সো 2 নাম্বার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্যাথোফিজিওলজি চেঞ্জেস ইজ মোস্ট রেসপন্সিবল ফর এমফাইসেমা? Mucosal edema and mucus plug, destruction of the alveolar wall and secondary to the proteinase. ভাই, আপনাকে আমি একটু মিউট করে রাখি, হ্যাঁ। তো আপনি আপনার সাইডে খুব নয়েজ হয়তো সেই জন্য। আচ্ছা, which one of the following pathophysiological change is most responsible for emphysema? Mucosal edema and mucus plugging and destruction of the alveolar wall secondary to the proteinase, airway hypersensitivity, smooth muscle contraction, and hypertrophy of the mucus secreting gland, right? Destruction of the alveolar. অফ অ্যালভিওলার ওয়াল। এক্স্যাক্টলি। সো যেটা আমরা আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখে থাকি যে আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সির জন্য নিউট্রোফিলিক ইলাস্টেস অর্থাৎ প্রোটিনের যে এনজাইমটা থাকে সেটা তার নর্মাল কাজটা সে করে, ফলে হচ্ছে আমাদের ইন্টারগ্লোলার সেপ্টাগুলোকে নষ্ট করে দেয়। সো আলটিমেটলি যেটা হয় এমফাইসেমা ফর্ম করে যায় আর কি, হ্যাঁ। সো তাহলে এটা হচ্ছে আমরা আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি পেশেন্টের ক্ষেত্রে মেইনলি দেখতে পারি। এছাড়া যারা সিওপিডি পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে হচ্ছে স্মোকিং করলে সিওপিডি হতে পারে আর কি। সো এগুলো কজগুলো আর কি, তার মধ্যে স্পেশালি ইয়াং এজ যদি কোনো স্মোকিং হিস্ট্রি না থাকে সেই ক্ষেত্রে যদি কোনো একটা পেশেন্টের সিওপিডি ফিচার থাকে অবশ্যই আমাদের ডিডিতে নিয়ে আসতে হবে আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি। আর আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি পেশেন্টগুলো কিন্তু লিভার ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে লিভার ফাংশনটা ওরা ডিএরেঞ্জড একত্রে দেখাই দিবে। অর্থাৎ সিওপিডির ফিচার আছে তার সাথে লিভার ফাংশন ডিএরেঞ্জ, সো আমাদের ডায়াগনোসিস আলফা ওয়ান অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি। A 45 years old man is noted to have the bilateral hilar lymphadenopathy on the chest testing, and which one of the following is the least, এই কথাগুলো কিন্তু important, হ্যাঁ, least likely cause? So amyloidosis, sarcoidosis, histoplasmosis, tuberculosis, berylliosis. Amyloidosis. Amyloidosis. সো অ্যামাইলোইডোসিস এক্স্যাক্টলি। আমরা জানি অ্যামাইলয়েড গুলো বিভিন্ন অর্গানে ডিপোজিশন হতে পারে, তার মধ্যে স্পেশালি আমাদের যেখানে যেখানে হয় বিভিন্ন আচ্ছা, আপনারা যারা কথা বলবেন একটু নিজেদের মিউট করে রেখে, আচ্ছা, স্পেশালি হচ্ছে আমাদের অ্যামাইলোইডোসিস হার্টের মধ্যে ডিপোজিশন হতে পারে, তাই না? তারপর বিভিন্ন অর্গানে হতে পারে, স্পেশালি কিডনিতে হতে পারে। সো কিডনির তাদের ফাংশনকে অল্টার করে দিতে পারে, কিন্তু হাইলার লিম্ফেডিনোপ্যাথি অ্যামাইলোইডোসিস কখনো করে না। সার্কোইডোসিস করে, হিস্টোপ্লাজমোসিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি কোনো একটা পেশেন্ট যদি
ল্যাটিন আমেরিকা থেকে আসে, খেয়াল রাখবেন কিন্তু, বা ইউএসএ যদি পরীক্ষা কোশ্চেনে থাকে, এবং তার সাথে যদি জাস্ট এইটুকু বলে দেয় যে পেশেন্টের ফ্লু লাইক সিমটম লাইক ফিভার টিভার এগুলো আছে, তার সাথে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কথাটা বলতে পারে, অথবা বায়োলেটারাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে এই কথাটা বলতে পারে। সো যদি বলে, এবং স্পেশালি বায়োলেটারাল আপনার হাইলার লিম্ফেডেনোপ্যাথি, ঠিক আছে, এই কথাটা যদি বলে তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়ে যায় হিস্টোপ্লাজমোসিস। তাহলে একটু খেয়াল রাখবেন, ইউএসএ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে থেকে আসছে, ফ্লো লাইক সিমটম আছে, বায়োলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে, এটা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। হিস্টোপ্লাজমোসিস হলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ইনভলভ করতে পারে। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ইনসাফিসিয়েন্সির ফিচার থাকে, লাইক হচ্ছে পেশেন্টের নজিয়া, ভমিটিং, লেথার্জি থাকে, ওয়েট লস থাকে, অথবা পেশেন্টের যদি সোডিয়ামটা কমে যায়, পটাশিয়ামটা বেড়ে যায়, তখন কিন্তু আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইনভলভমেন্ট, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হিস্টোপ্লাজমোসিস হয়েছে, এটা কিন্তু বলতে পারবো। তাহলে এটা মেইন কথাটা হচ্ছে, যেখানে এন্ডেমিক সেটা হচ্ছে ইউএসএ, এটা খেয়াল রাখতে হবে আর কি, হ্যাঁ। আর বেরিলিওসিস তো জানি আমাদের বায়োলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি হয়ে থাকে। Okay, so next point হচ্ছে 35 years old female with the sarcoidosis started a course on prednisolone দিয়ে শুরু করছে. Which one of the following is a suitable indication for commencing steroid therapy in such patient? সাধারণত আমরা কিন্তু সার্কোইডোসিস পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া লাগে না, 2/3 পেশেন্ট কিন্তু আপনি ভালো হয়ে যায়। বাট কিছু ইন্ডিকেশন আছে যেখানে স্টেরয়েড দিতেই হবে, কোন কন্ডিশনে? বায়োলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি, আর্থ্রালজিয়া, হাইপারক্যালসিমিয়া, এসি লেভেল 120, ইরিথেমা নোডোসা। কোনটা? হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসেমিয়া। এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে হাইপারক্যালসিমিয়াটা ইন্ডিকেশন ফর স্টেরয়েড থেরাপি ফর সার্কোডোসিস। সাধারণত আরও কিছু পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে, যদি নিউরো সার্কোডোসিস ডেভেলপ করে কোনো পেশেন্টের, অথবা কোনো পেশেন্টের যদি অ্যান্টিরিউভাইটিস অর্থাৎ আমাদের আই ইনভলভমেন্ট হয় সার্কোডোসিস পেশেন্টের, অথবা সার্কোডোসিসের পেশেন্টের লাং ইনভলভমেন্টের স্টেজ, যেটা পালমোনারি ফাইব্রোসিসের যে স্টেজিং আছে, সেই স্টেজে লাং ইনভলভমেন্টের স্টেজিংয়ে 3 এবং 4 স্টেজ যদি হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টেরয়েডটা শুরু করি। আদারওয়াইজ স্টেরয়েড শুরু করা লাগে না, আপনি ভালো হয়ে যায় সার্কোডোসিসের পেশেন্টগুলো, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে লাং স্টেজ হচ্ছে 2 and 3 স্টেজ, আর একটা হচ্ছে হাইপারক্যালসিমিয়া, নিউরো ইনভলভমেন্ট, আই ইনভলভমেন্ট এবং হার্ট ইনভলভমেন্ট থাকলে আমরা সার্কোডোসিস পেশেন্টকে স্টেরয়েড দিব, আদারওয়াইজ দিব না। Okay, so what medication can be used to prevent the above presentation? 36 years old man is rushed into the emergency department following the becoming acutely fatigued during hiking exacerbation of 4,000 meter above the ground level. তার মানে অনেক উপরে কিন্তু উঠে গেছে, তারপরে তার মধ্যে একটা ফ্যাটিকনেস চলে আসছে। He reports that feeling very nauseated and dizziness ফিল করতেছে, সাথে হচ্ছে হেডেক আছে। টেম্পারেচার ভালো, পালস হচ্ছে 99, ব্লাড প্রেশার ওকে, অনস্কালেশন চেস্ট ক্লিয়ার, সবকিছু হার্ট সাউন্ড ভালো আছে, নো ফোকাল নিউরোলজি অর ফান্ডোস্কোপিক এক্সামিনেশন ইজ আনরিমার্কেবল। এটা ডায়াগনোসিস আমরা বলতে পারি অ্যাকিউট মাউন্টেন সিকনেস আর কি, হ্যাঁ। সো অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ক্ষেত্রে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করব? অ্যাসিটাজোলামাইড, বিটাস্টিডিন, সাইক্লোজিন, ডেক্সামিথাসোন, নিফেডিপিন। এসিটাজোলাম। এক্স্যাক্টলি। তো এখানে দিতে হবে আমাদেরকে অ্যাসিটাজোলামাইড, হ্যাঁ। তাহলে অ্যাকিউট মাউন্টেন সিকনেস হোক, অথবা হাই অ্যালটিটিউড রিলেটেড করে সেরেব্রাল ইডিমা হোক, অথবা হাই অ্যালটিটিউড রিলেটেড করে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করুক, যে এই সবগুলা কন্ডিশনের প্রথম যে মেজারমেন্টটা নিতে হবে সেটা হচ্ছে তাকে উপর থেকে নিচে নামাইতে হবে, ডিসেন্ড করাইতে হবে, হ্যাঁ। তার যদি অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ফিচার থাকে লাইক ডিজিনেস, নজিয়া, ভমিটিং, ভার্টিগো থাকে, তখন আমাদের অ্যাসিটাজোলামাইড। আর যদি স্পেশালি সেরেব্রাল ইডিমা থাকে, হ্যাঁ, অ্যাকিউট মানে হাই অ্যালটিটিউড রিলেটেড করে সেরেব্রাল ইডিমা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভেনশন অফ চয়েস হচ্ছে ডেক্সামিথাসোন দিতে হবে, ওকে, ডেক্সামিথাসোন। আর যদি পালমোনারি হাইপারটেনশন রিলেটেড কোনো কেস থাকে আর কি, হ্যাঁ, অথবা পালমোনারি ইডিমা রিলেটেড কোনো কেস থাকে হাই অ্যালটিটিউড রিলেটেড করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিসেন্ট তো করবোই, তার সাথে স্পেশালি আমরা যেটা করতে পারি, পেশেন্টকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক নিফেডিপিনটা দিতে পারি, অথবা আমরা অ্যাসিটাজোলামাইড দিতে পারি, ডেক্সামিথাসোন দিতে পারি, সিলডেনাফিল দিতে পারি, মানে অনেকগুলো অপশনে আছে, দেওয়া যায়, সাথে অক্সিজেনটাও দেওয়া লাগে আর কি। খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু ম্যানেজমেন্টটা পরীক্ষাতে আসে। তাহলে পালমোনারি ইডিমা আমাদের মেইন পয়েন্ট থাকতে হবে, সেরেব্রাল ইডিমা মেইন পয়েন্ট হচ্ছে ডেক্সামিথাসোন দিতে হবে। আর পালমোনারি ইডিমা থাকলে বিভিন্ন অপশন আমাদের হাতে থাকে, নিফেডিপিন, ডেক্সামিথাসোন, অ্যাসিটাজোলামাইড, ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর, সাথে হচ্ছে অক্সিজেন আমাদের দেওয়া যেতে পারে।
Okay, so next question হচ্ছে what is the most likely diagnosis? Multiple centrilobular ground glass nodule আছে upper zone of the CT scan এ। আচ্ছা, on examination there is the audible crackles bilaterally, saturation 94, heart rate হচ্ছে বেড়ে গেছে 19, blood pressure okay, pulse rate এবং temperature okay. So 55 years old farmer is seen in the respiratory clinic. তাহলে দেখেন ফার্মার, হ্যাঁ, ফার্মার, তার সাথে তার হচ্ছে গিয়া এখানে অডিবল একটা cocktail আছে, সাথে হচ্ছে আপার জোনে গ্রাউন্ড গ্লাস নোডুলার, দ্যাট মিনস হচ্ছে আপার জোনে কিন্তু ফাইব্রোসিস আছে আর কি, হ্যাঁ, মাল্টিপল সেন্ট্রাল ওভিউলার প্যাটার্নে গ্রাউন্ড গ্লাস অপাসিটিস আছে। সো ফার্মারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। Respiratory clinic আছে with a 2-month history of progressive shortness of breath and dry cough. He also feels more lethargic with no appetite. His past medical history includes a Crohn's disease for which he takes weekly methotrexate. He is a non-smoker. So most likely diagnosis কি হতে পারে? PCP, asbestosis, extrinsic allergic alveolitis, idiopathic pulmonary Extrinsic allergic alveolitis. Allergic allergitis. Extrinsic allergic alveolitis. এক্স্যাক্টলি সো এটা হচ্ছে এক্সটেন্সিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, যেটা আপার জোন ফাইব্রোসিস করে থাকে, Fibrosis. রাইট। সো নিউমোসিসের কিন্তু ফাইব্রোসিস হয় না, অ্যাসবেস্টসের ফাইব্রোসিস হয়, তবে সেটা হচ্ছে লোয়ার জোন, এবং ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস লোয়ার জোন ফাইব্রোসিস হয়। আর অল ড্রাগ, নট অনলি মেথোট্রেক্সেট, ব্লিউমাইসিন, তারপর হচ্ছে নাইট্রোফুরান্টোইন, হ্যাঁ, অ্যামিডোরন, সকল ড্রাগ হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস করে থাকে। আর এখানে যেহেতু এটা ফার্মার দিয়েই দিছে, তাহলে তো এটা একদম এক্সটেন্সিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস বলাই যায়। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, হ্যাঁ, এক্সটেন্সিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। Okay, so what is the most appropriate first line management? Most appropriate chlamydia, psittacia ওরা বলে দিছে, তার মানে সিটাকোসিস হয়েছে, কি দিবেন আপনারা? Doxycycline. Doxycycline. ডক্সিসাইক্লিন খুব ইম্পর্টেন্ট। প্যারটস, হ্যাঁ, যারা বাসায় প্যারটস পালে তাদের যদি নিউমোনিয়ার মতো ফিচার হয়, সো হচ্ছে ক্লামাইডিয়া সিটাসি ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন তথা ডক্সিসাইক্লিন দিতে হবে। Okay, so 65 years old man present to his GP practice with the 3-day history of increased shortness of breath and wheeze. He report that he is also coughing more frequently than usual and is beginning up large polio green sputum. His sputum is usually white, and you note that he has past medical history of COPD. Okay, তাহলে হচ্ছে acute exacerbating একটা condition আসছে এবং green sputum production করতেছে। Following examination of the chest, you could that the patient is suffering from infective exacerbation of CPD. Of the following organism, which of the following is the most common cause of presenting symptoms in case of CPD? তাহলে কোনটা সবচেয়ে বেশি? Hemophilus influenza. Influenza. So হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মোর কমন ফর এক্সাজারবেশন অফ সিওপিডি। এছাড়াও আমাদের আরো কিছু অর্গানিজম আছে, মরাক্সেলা ক্যাটারালিস, তারপর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই সকল অর্গানিজম গুলো কিন্তু কমনলি সিওপিডির এক্সাজারবেশন করে থাকে। মোস্ট লাইকলি হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোস্ট কমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মরাক্সেলা ক্যাটারালিস। খুবই আচ্ছা, সো নেক্সট কোশ্চেন হচ্ছে 48 years old male patient with the medical history of hypertension, diabetes mellitus presented to the emergency department with Painful painful. swelling at the Sorry. submandibular submental areas. আচ্ছা, আপনারা নিজে নিজে পড়লে, জোরে পড়লে কিন্তু ইকো হয়, হ্যাঁ। আচ্ছা, 48 years old male patient with the medical history of hypertension আছে, diabetes mellitus presented to the emergency department with painful swelling in the left submandibular and submental area. Okay, so there was the tenderness on palpation over the swelling with the discharging pus আছে. So a facial and oral incision of the drainage were performed under the general anesthesia. Post-operative 72 hours later, the patient developed a new oxygen requirement with oxygen saturation তার ফল করছে 89%। তাহলে একটা সার্জারি হয়েছিল ইনসিশন এন্ড ড্রেনেজ জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, এখন হচ্ছে হুট করে তার অক্সিজেন স্যাচুরেশনটা ফল করছে। হি হ্যাড এ রেগুলার হার্ট রেট 75 মিলিমিটার 75 বিট, অ্যাপারেক্সিয়াল, কিন্তু জ্বর নাই। আর্জেন্ট পোর্টেবল চেস্ট রেডিওগ্রাফ রিকোয়েস্টেড। What is the most likely diagnosis? Basal atelectasis, bronchospasm, hospital acquired pneumonia, pneumothorax, pulmonary embolism. Pulmonary embolism. পালমোনারি এম্বোলিজম না, তার হচ্ছে একটা মুখের দিকে একটা সোয়েলিং ছিল, সার্জারি করা হয়েছে, ইনসিশন এন্ড ড্রেনেজ করা হয়েছে,
না, এটাতে সাথে পালমোনারি এম্বোলিজমটা খুব একটা ক্লোজ না। আপনার যদি কোনো ব্রঙ্কোস্পাজম এটিলেকটিসিস, বেসাল এটিলেকটিসিস ও হতে পারে। হ্যাঁ, অ্যাটেলেক্টিসিস তো একটা ভালো অপশন, যেটা হচ্ছে সার্জারি পরে সিক্রেশন জমে বেজাল অ্যাটেলেক্টিসিস হয়ে যায় আর কি। এটাই দিছে ওরা। So basal atresia should be suspected in the presentation of the dyspnea and hypoxia 72 hours post-operatively, like হচ্ছে হুট করে তার স্যাচুরেশনটা কমে গেছে আর কি। So basal atresia should be suspected given the presentation of the dyspnea and hypoxia 72 hours post-operatively, lung opacification with the mediastinal shift, hilum and hemidiaphragm shift towards the affected area, যেহেতু কলাপস হয় সো অ্যাফেক্টেড এরিয়ার দিকে হচ্ছে শিফটেড হয়, with the compensatory hyper infiltration of the adjacent non-atelectic lung would be expected to be seen on the chest radiograph. Okay, so 54-year-old woman with a 30-pack-year history of smoking present due to the increasing breathlessness. 30-pack-year smoking history আছে, সাথে হচ্ছে breathlessness. A diagnosis of COPD বলেই দিছে is suspected. Which of the following diagnostic criteria would be used when assessing this patient suspected COPD? এটা একটু আমরা নিজেরা দেখে ফেলি, বলতে গেলে ক্লামজিনেস চলে আসবে। রেশিওটা কত পার্সেন্টের বেশি বা কম হবে আর কি। কোনটা হবে? 2 নম্বরটা। লাস্ট অপশনটা। 3 নাম্বারটা। 2 নম্বরটা। এটা সবচেয়ে ভালো না? অবস্ট্রাকটিভ ফিচারে FeB1 বা FBC রেশিও লেস দেন 70% বা 0.7%, আর সিমটম কিছু যদি থাকে তাহলে তো আরো ভালো। হ্যাঁ, সিমটম সাজেস্টিভ অফ COPD। মাল্টিপল মায়োলোমা, আপনার এখান থেকে নয়েজ আসে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে আমরা খেয়াল করতেছিলাম যে স্পেশালি অবস্ট্রাকটিভ যদি ফিচার থাকে তাহলে লেস দেন 0.7 বা লেস দেন 70% হয়ে থাকে, আর স্পেশালি রেস্ট্রিকটিভ ফিচারের ক্ষেত্রে মোর দেন 80% থাকে তাদের রেশিওটা আর কি। আর সিওপিডি পেশেন্টের সিভিয়ারিটি আমরা দেখে থাকি FeB1 দিয়ে, এবং এটার উপরে বেসিস করে কিন্তু ক্লাসিফাই করা হয়, যেমন যাদের ক্ষেত্রে FeB1 এর মানটা লেস দেন 30% হয় ভেরি সিভিয়ার ডিজিজ, আর যাদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 49 হয় তাদের ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার ডিজিজ। এই দুইটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে এখান থেকে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর সিমটম। মোস্ট লাইকলি কজ অফ আর সিমটম, এখানে দেখেন ইসোনোফিল কাউন্টটা কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, আর এদিকে আমাদের অবস্থার মধ্যে বাকিগুলো যেটা আছে সেগুলো হচ্ছে হিমোগ্লোবিনটা কমে গেছে, ইসোনোফিল কাউন্টটা হচ্ছে বেড়ে গেছে। 50 years old woman present to the emergency department with a recurrent episode of epistaxis. Okay, so her past medical history of asthma, and she has also recently has nasal polyps, sinusitis by nasal polyps. She comments that he has been more wheezy and breathless than usual, having the stop the Montelukast therapy 3 months ago. আচ্ছা, সো এটা ডায়াগনোস কি বলা যায়? চার চার্টার ডিজিজ, চার্টার এক্স্যাক্টলি, চার স্টার সিনড্রোম, যেহেতু ইসোনোফিল কাউন্ট বেশি, সাথে হচ্ছে আমাদের স্পেশালি এপিস্টেক্সিস আছে, নেজাল পলিপ আছে, সাথে হচ্ছে অ্যাজমা লাইক ফিচার তো আছেই। সো এটা হচ্ছে চার স্টার সিনড্রোম, রাইট। 39-year-old woman present to the GP with the painful rash affecting the both shin. Multiple raised erythematous nodule are noted bilaterally, and patients reported they have been present 3 weeks. They appear to be originating. So of note, she also reported persistent cough preceding 6 weeks and chest tested বলছে bilateral hilar lymphadenopathy. Diagnosis কি বলা যায়? সার্কোইডোসিস। Okay, sarcoidosis. So sarcoidosis ক্ষেত্রে which of the following is the most likely abnormal? Sianca, Pianca, NTDS, DNA, serum creatinine. সেরাম এসি লিমিটেড লেভেল, এসি লেভেল এসি লেভেল সেরাম। Serum AC level হচ্ছে
রেজ করবে, হ্যাঁ। সো এটা হচ্ছে সার্কোইডোসিস পেশেন্ট আমরা পেয়ে থাকি। সিএনএস সার্কোইডোসিসটাও কিন্তু আমরা এক্সক্লুড করার জন্য সিএসএফ কে লাম্বার পাংচার করে বের করে ওইখানে এসি লেভেলটা কতটুকু আছে সেটা দেখে আমরা ডায়াগনোজ করতে পারি আর কি। You are reviewing a patient with a COPD who remains breathless despite using of salbutamol inhaler. তার মানে পেশেন্টটা হচ্ছে সাবা পাচ্ছে। এখন FEB1 হচ্ছে 60%, দেয়ার ইজ নো হিস্ট্রি অফ অ্যাজমা, ইসোনোফিলিয়া, FEB1 এর ভেরিয়েশন আছে, তো কোনো ভেরিয়েশন নাই, তার মানে অ্যাজমাটিক ফিচার নাই। ঠিক আছে, সো এই সেকেন্ড স্টেপে আমরা তাহলে কোন ড্রাগগুলো অ্যাড জানি করবো? অ্যাজমাটিক Second ফিচার step IC, ইনহেল কর্টিকোস্টেরয়েড, ICS. আচ্ছা, লাভা প্লাস লামা, Lava Lava plus plus I- লাভা প্লাস আইসিএস। লাভা প্লাস আইসিএসটা হচ্ছে অ্যাজমাটিক ফিচার থাকলে, হ্যাঁ। আর একবার তো বলছে লাভা প্লাস লামা, যদি Lava অ্যাজমাটিক plus Lava. ফিচার না থাকে, ইসনোফিল কাউন্ট যদি রেস্ট না করে, FEB1 এর কোনো ডায়াগোনাল ভেরিয়েশন না থাকে, অ্যাটোপি বা হেয়ার ফিভার হিস্ট্রি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা লাভা প্লাস লামা দিব, রাইট। সো এটাই মানে অনেকবার পরীক্ষা আসছে সিওপিডি পেশেন্টের। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা হয় সাবা অথবা সামা দিব, হ্যাঁ, যে কোনো একটা দেওয়ার পরে যদি পেশেন্টের সিমটমগুলো কন্ট্রোলে থাকে তাহলে তার সেকেন্ড স্টেপে যাওয়ার দরকার নেই। আর কন্ট্রোলে যদি না থাকে তখন কিন্তু আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আমাদের কিছু ফিচার খুঁজে নিতে হবে, লাইক পেশেন্টের অ্যাজমাটিক ফিচার আছে কিনা, পেশেন্টের হেয়ার ফিভার আছে কিনা, পেশেন্টের হচ্ছে ইসোনোফিল কাউন্ট বাইরে গেছে কিনা, পেশেন্টের ডায়াগোনাল ভেরিয়েশন FEB1 এর আছে কিনা, পিক এক্সপিরেটরি ফ্লো রেটের কোনো ভেরিয়েশন আছে কিনা, এগুলো দেখতে হবে। যদি এগুলো থাকে তথা অ্যাজমাটিক ফিচার থাকে, তখন পেশেন্টকে যেটা করতে হবে, থাকলে তখন হচ্ছে লাভা প্লাস আইসিএস, হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। আর যদি এই ফিচারগুলো না থাকে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে ছিল না, সো এই ক্ষেত্রে হচ্ছে লাভা প্লাস লামাটা হচ্ছে আমরা একসাথে দেব। তারপরে ইন্ডিভিজুয়ালি যদি পাওয়ার পরেও কন্ট্রোল না হয় সিমটম, তখন হচ্ছে ককটেল থেরাপি সবগুলাকে একত্রে মিলাইতে হবে, সাবা সাবা, লাভা লামা এবং আইসিএস, এগুলো সমন্বয়ে আমাদেরকে দিতে হবে। এই স্টেবল অ্যাজমা পেশেন্টের এই ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। Okay, so next question হচ্ছে what is the most common organism you would expect to find in his sputum? 78 years old man, history of bronchiectasis is review in the clinic. তাহলে bronchiectasis এর patient, হ্যাঁ, review in the clinic. So over the last week he has had an increased his sputum which is greener. তাহলে যদি greener হয় তাহলে কোন অর্গানিজমটা হবে? সিউডোমোনাস, Pseudomonas. Mycoplasma. No, Pseudomonas. Usually Pseudomonas. Pseudomonas. গ্রিন কালার তো সিউডোমোনাস মেনলি করে থাকে আর কি। আর মাইকোপ্লাজমাতে সাধারণত ব্রঙ্কিকটিসের পেশেন্টের ক্ষেত্রে মাইকোপ্লাজমা এটা লেস লাইকলি, ইউজুয়ালি হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে এটা করে থাকে আর কি। আচ্ছা, greener in color and usual and he has felt the breathless and feverish. Examination note that right sided crepitation আছে, clear on coughing. আচ্ছা, এদিকে অক্সিজেন স্যাচুরেশন 96, ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো ভালোই আছে। হি সেট স্পোটাম কালচার যে ট্রিটেড হিজ এম্পিরিক্যালি অ্যান্টিবায়োটিক দিয়ে, নো রিকারেন্ট স্পোটাম কালচার ইজ অ্যাভেলেবল। তাহলে মোস্ট কমন অর্গানিজম তাহলে আমাদের সিউডোমোনাস। ওরা দেশে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, most common organism isolated from the patient with the bronchiectasis হচ্ছে Haemophilus influenza is the correct answer. Green sputum দিল কেন? It is a common colonizing bacteria. Patient with the bronchiectasis has with the poorer long-term outcome and can be resistant to commonly used antibiotic. কিছু বলে নাই। মোস্ট কমন অর্গানিজম যেগুলো হচ্ছে ব্রঙ্কিকটিসে পাওয়া যায় তারা হচ্ছে মিনলি এইটাকে জুট দিছে আর কি। তার মধ্যে হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা মোস্ট কমন, সিউডোমোনাস অরিজিনোসা তো থাকে, ক্ল্যাবশিয়েলা আর স্ট্রেপ্টোককাস নিউমোনি। কিন্তু হেমোফাইলাসে তো গ্রিন, সিউডোমোনাস মোর লাইকলি। মোস্ট কমনটাই ওরা হচ্ছে আনসার করছে আর কি, অ্যাজ পার হচ্ছে ব্রঙ্কিকটিসের পেশেন্ট হিসাবে। মোস্ট কমন অর্গানিজম। ভাইয়া এখানে কি অ্যান্সারে ভুল থাকতে পারে? হ্যাঁ, এখানে ভুল থাকতে পারে, পাস মেডিসিনে ভুল থাকে। এখন এটা ওরা কোন দিক দিয়ে মিলাইলো, গ্রিন স্পুটামটা না দিলে তো ভালো ছিল, আমরা এটাই করতাম, কিন্তু ওইটা তো কমনলি যায় আর কি।
আচ্ছা 49 ইয়ার্স ওল্ড মেল উইথ এ পাস্ট হিস্ট্রি অফ অ্যালকোহল এক্সেস, সো অ্যালকোহল খাচ্ছে এবং ইডিতে আসছে ফিভার, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট টেস্ট করছে একটা ক্যাভিটেশন আছে রাইট মিডল জোন। ওকে, মোস্ট লাইকলি অর্গানিজম কি হবে? ক্ল্যাপশিয়ালা। Klebsiella. সো ক্যাভিটারি লেশন, দ্যাট মিনস ক্ল্যাপশিয়ালা। ক্যাভিটেশন অনেক কারণে হতে পারে, ক্ল্যাপশিয়ালা দিয়ে হতে পারে, স্টেপ ওরিয়াস দিয়ে হতে পারে, তবে বায়োলেটারালি হয়ে থাকে, সিউডোমোনাস দিয়ে হয়ে থাকে। ক্যান্সার, এনি টাইপস অফ ক্যান্সার, টিবি হতে পারে, ওয়েজনাস গ্রানোমাটোস হয়, পালমোনারি এম্বোলিজম, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসপারজিলোসিস, হিস্টোপ্লাজমোসিস, কক্সিডিওমাইকোসিস, এদের ক্ষেত্রেও আমাদের ক্যাভিটেশন পাইতে পারি আর কি। 17 years old male with a history of cystic fibrosis present with the clinic for annual review. What is the most appropriate advice regarding his diet? Cystic fibrosis patient, মানে মোট কথা হচ্ছে খাবেও বেশি, তাদের ডায়াবেটিস থাকে তো ইনসুলিন নিবে বেশি, খাবেও বেশি আর কি, লাইক দ্যাট। High calorie diet. হুম, তাহলে হাই ক্যালোরি ডায়েট, Only high তাহলে হাই High ক্যালোরি calorie, high fat. calorie, high fat with প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন ফর For every meal. এভরি মিল হবে, ইভিনিং মিল না, জি ভাই। এভরি মিল হবে। হ্যাঁ, যখনই খাবে তখনই কিন্তু তার নিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে হাই ক্যালোরি, হাই ফ্যাট উইথ প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন ফর এভরি মিল। 74-year-old man present with a confusion as in found to have evidence of the right lower lobe pneumonia on chest x-ray. Examination বলছে respiratory 36 এবং বি পালস হচ্ছে 90 এবং বিপি 106/48, ইউরিয়া লেভেল হচ্ছে 12, সো কার্ভ 65 স্কোরিং এ তার পয়েন্ট কত আসে? তাহলে আমরা একটু মিলাই ফেলি, 75 তাই না, 65 এর বেশি, তাহলে এখানে হচ্ছে 1। আচ্ছা, আর এদিকে হচ্ছে পেশেন্টের কনফিউশন আছে কিন্তু, তাই না? কনফিউশন হলো 2, তাহলে 1, এখানে হচ্ছে 1 2, সো আর এদিকে রেসপিরেটরি রেটও কিন্তু 30 বেশি আছে, তাহলে 3। আচ্ছা, পালস রেট তো নাই, বিপির ক্ষেত্রে ডায়াস্টোলিকটা 60 নিচে আছে তাই না, তাহলে হচ্ছে 4। আর ইউরিয়াটা হচ্ছে আমাদের ইউরিয়াটা ছিল হচ্ছে আমার কত বেশি জানি, ইউরিয়াটা বেশি। 7 এর বেশি থাকবে ভাই। মোর দ্যান 7 7 থাকবে। তাহলে হচ্ছে এখানে 12, তাহলে টোটাল পয়েন্ট হচ্ছে আমাদের 5 60 তে 5 5 5 5। তো তাহলে সি মানে কনফিউশন, অনেক সময় পরীক্ষাতে কনফিউশন শব্দটা না দিয়ে ওরা জাস্ট হচ্ছে মানে পরিমাণটা দিয়ে দিতে পারে মেন্টাল টেস্ট স্কোরে, সেটা হচ্ছে 8 বা তার কম হবে। আর রেসপিরেটরি রেট তো মোর অর ইকুয়াল 30, আর সিস্টোলিকটা 90 নিচে, ডায়াস্টোলিকটা 60 নিচে, এইজ হতে হবে আমাদের 65 এর বেশি। 23 years old gentleman is referred to the respiratory clinic with a possible diagnosis of bronchiectasis. So he has been suffering from the recurrent chest infection his entire life and has also struggled to maintain the healthy weight. He has no smoking history. That a healthy weight কিন্তু সে maintain করতে পারতেছে না। He has no smoking history, no notable family history. He has tried inhaler, but these have had no noticeable effect. So he is suspected of having cystic fibrosis and genetic tests sent for analysis. Which of the what is the normal function of the cystic fibrosis transmembrane regulator? Signaling ক্লোরাইড চ্যানেল। channel, potassium channel, chloride channel, sodium channel. কোনটা? chloride channel. ক্লোরাইড চ্যানেল। এটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল। সো সিএফটিআর জিনের মিউটেশনের ফলে হয়, যেটা হচ্ছে ক্রোমোসোম 7 এর সাথে হচ্ছে লোকেটেড থাকে। সো সিএফটিআর জিনের মিউটেশনের ফলে স্পেশালি আমাদের ক্লোরাইডটা সেলের ভিতর থেকে বের আসতে পারে না, আর সোডিয়াম এবং ওয়াটারটা সেলের ইপিথেলিয়াম থেকে সেলের ভিতর ওয়াটারকে নিয়ে যায়, ফলে হচ্ছে আলটিমেটলি সেল সারফেস গুলো বা ইপিথেলিয়াল সারফেস গুলো ড্রাই হয়ে যায়, দিন শেষে ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করে, অর্গান ডিসফাংশন ডেভেলপ করে। আচ্ছা, what is the likely causes of our patient's symptom? 35 years old married woman present to the ED with a sudden onset right-sided chest pain and shortness of breath as with the started of her menstrual period. তাহলে menstrual period-এর সময় তার হচ্ছে shortness of breath এবং right-sided chest pain সাথে shortness of breath হচ্ছে। This occurred during the last menstrual period, but she took no notice of it given that it is resolved eventually. On this occasion, he reports to pain to be more severe with some radiation to her shoulder. She has 2 young children
First born by the spontaneous vaginal delivery, and the other may emergency cesarean section due to fetal compromise. So fetal compromise. So what is the likely cause of patient symptoms? Mixed syndrome, Tokusubo cardiomyopathy, catamenial pneumothorax, pleural effusion, hiatus hernia. Yep. মেঘ সিন্ড্রোম মেক সিন্ড্রোম ওভারিয়ান Catamenial ফাইব্রোসিস pneumothorax. থাকে আচ্ছা, মেক সিন্ড্রোমে তো ওভারিয়ান টিউমার, ক্যান্সার, অ্যাসাইটিস, তারপরে হচ্ছে প্লুরাল ইফিউশন, হ্যাঁ এটা। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটামিনিয়াল নিউমোথোরাক্স, ক্যাটামিনিয়াল নিউমোথোরাক্স, এটা ডায়াগনোসিস। সো এখানে যেটা হয়, কিছু এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি চেস্টে থাকে, লাং ফিল্ডে থাকে, তখন সেখানে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় ওই সকল এন্ডোমেট্রিয়াল টিস্যু থেকেও কিন্তু মেনস্ট্রুয়েশন হবে, ঠিক আছে। সেই জন্য তারা যেহেতু বলে দিয়েছে যে তার মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় হচ্ছে চেস্ট পেইন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে, তার মানে তার এন্ডোমেট্রিয়াল কিছু টিস্যু হচ্ছে আমাদের লাং ফিল্ডেও আছে, ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, যার জন্য হচ্ছে তার শর্টনেস পেইন প্লাস হচ্ছে শর্টনেস অফ ব্রেথটা চলে আসছে। এটাকে বলা হয় ক্যাটামিনিয়াল নিউমোথোরাক্স। So catamenial pneumothorax is the cause of 3 থেকে 6% of spontaneous pneumothorax occurring the menstruating women এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। Catamenial pneumothorax is an uncommon rather than complex clinical condition which occurs due to the endometrial tissues is generally encountered in the reproductive women. The mean age between 32 থেকে 35 years old. The most of the cases it involve the right side presenting with a shortness of breath, difficulty breathing, fatigue, dry cough নিয়ে আসতে পারে। It can produce the monthly episode of the chest pain. যখন menstruation হবে তখনই পেইন টেন গুলো থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে আর কি। আর মিক্স সিন্ড্রোম তো আমরা বললামই, অ্যাসাইটিস থাকবে, যেটা হচ্ছে ওভারিয়ান টিউমার থাকবে, আর এটা হচ্ছে প্লুরাল ইফিউশন থাকবে। Non-invasive ventilation is least likely to be successful in which one of the following scenarios: COPD, chest wall deformity, obstructive sleep apnea owing from the tracheal intubation, and bronchiectasis. Least likely বলছে কিন্তু। ব্রঙ্কিটিস Exactly. Sleep apnea. Okay. না, ব্রঙ্কিকটিসিস। কেন ব্রঙ্কিকটিসিস? ব্রঙ্কিকটিসিস কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এদের সিক্রেশন কিন্তু প্রচুর হয়, হ্যাঁ। যে সকল কন্ডিশনে হাইপার সিক্রেশন থাকে সেই সকল কন্ডিশনে কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া যায় না। সো এই জন্য মেইনলি হচ্ছে আমরা ব্রঙ্কিকটিসিস পেশেন্টকে দিতে পারবো না আর কি, লিস্ট লাইকলি ফর নন ইনভেসিভ ভেন্টিলেশন। এবং এখানে পিএইচ এর মানটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, 7.25 থেকে 7.35 হলে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিব। এবং নন ইনভেসিভ ভেন্টিলেশনের ক্ষেত্রে স্পেশালি বাইপ্যাপ যেটা, এটার সেটিংটা কিন্তু পরীক্ষা লাগে। এক্সপিরেটরি এয়ার পজিটিভ এয়ারওয়ে প্রেশার যেটা, এটা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার ওয়াটারের মধ্যে রাখতে হবে। আর ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশারটা নর্মালি 12 থেকে 10-এর মধ্যে রাখতে হয় আর কি, হ্যাঁ। আর ব্যাকআপ রেট যেটা 15 ব্রেথ পার মিনিট রাখতে হবে। মেইনলি প্রথম দুইটাই কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, যে এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার কত রাখবো, 4 থেকে 5, আর ইন্সপিরেটরিতে কত রাখবো, 12 থেকে 15। ভাইটাল ক্যাপাসিটি মে বি ডিফাইন্ড এস, ওকে, এটা আপনারাই পরে আনসারটা বলেন কোনটা হতে পারে। ভাইটাল ক্যাপাসিটি মে বি ডিফাইন্ড এস, 4 নম্বরটা 4 নম্বরটা না? না না সরি লাস্ট ম্যাক্সিমাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আফটার ম্যাক্সিমাল ইন্সপিরেশন। ইন্সপিরেশন, হ্যাঁ, অর্থাৎ একদম জোরে সোরে একটা শ্বাস নেওয়ার পরে জোরে সোরে বের করে দেওয়া, সেটাই, তাই না? সো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সাথে হচ্ছে টাইডাল ভলিউম, 3 ভলিউমই তো ছিল ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার, ওকে, ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আফটার দ্য ম্যাক্সিমাম ইন্সপিরেশনের পরে যেটা বের করে দেওয়া হবে সেটা। আচ্ছা, এই ফিগারটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। সো ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম, আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আর ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সাথে হচ্ছে টাইডাল ভলিউম। আর সাথে ভাইটাল ক্যাপাসিটির সাথে যদি রেসিডুয়াল ভলিউমটা যোগ হয় সেটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি।
What is the treatment of choice for this patient? Treatment of choice for this patient, right? So bilateral pulmonary infiltrate আছে, IgE এর পরিমাণ কিন্তু বেড়ে গেছে, eosinophil কাউন্টের পরিমাণও বেড়ে গেছে। IgE বাড়ছে, eosinophil কাউন্টও বাড়ছে। মনোসাইট, লিম্ফোসাইট বাকিগুলো মোটামুটি ভালোই আছে, ওকে? 28 years old, present the emergency department, the dry cough, progressive dyspnea, recurrent chest infection নিয়ে আসছে, recurrent chest infection. So he was recently started the salbutamol inhaler by her GP, but has had little effect. A diffuse wheeze hard on the auscultation. আমাদের diffuse wheeze আছে যেখানে eosinophil count কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ? So eosinophil count যেহেতু বেড়ে গেছে, most likely diagnosis আমরা কি বলতে পারি এটা? অ্যাজমার মতো ফিচার, eosinophil count হচ্ছে বেশি, অ্যাজমাটিক ট্রিটমেন্টে রেসপন্স হচ্ছে না, রেসপন্স নাই। Extra syndrome. Argestros syndrome. নো, এটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। চার্লস সিনড্রোমে যেটা করে সেটার মধ্যে আপনার কিছু জিনিস ওরা নিয়ে আসবে, লাইক হচ্ছে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট দিবে, কারণ চার্লস সিনড্রোমটা কাইন্ড অফ ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, ওকে? সো এই জন্য তাদের হচ্ছে রেনাল ইনভলভমেন্টটা দিতে পারে দেওয়ার মধ্যে, তারপরে হচ্ছে ভাস্কুলাইটিসের ফিচার দিবে, ইএসআর বা সিআরপি এগুলো কোনো একটা বাড়াবে, ঠিক আছে? তার সাথে অ্যাজমাটিক ফিচার দিবে এবং হচ্ছে ইসিনোফিল কাউন্ট রেস করাই, আর নিউরোপ্যাথিক ইনভলভমেন্ট থাকবে, স্পেশালি আরও কিছু দিবে আপনার আপার এয়ারওয়ে ইনভলভমেন্ট, লাইক হচ্ছে সাইনোসাইটিস, নেজাল পলিপস, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু আসবে। সো এগুলো কিন্তু ছিল না এখানে। তার ছিল ড্রাই কাপ, প্রোগ্রেসিভ ডিসনিয়া, রিকারেন্ট চেস্ট ইনফেকশন, যেটা অ্যান্টি অ্যাজমাটিক ট্রিটমেন্ট পাওয়ার পরে খুব একটা রেসপন্স নাই, সাথে হচ্ছে ইসিনোফিল কাউন্ট বেশি। আর বায়োলেটারাল পালমোনারি ইনফিল্ট্রেট যে কোনো হাইপার ইসিনোফিলিক কন্ডিশনে আমরা ইনফিল্ট্রেট পেতে পারি আর কি। ওকে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে আমরা তাহলে কি দিয়ে ট্রিটমেন্ট করব? ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন, লো ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড, নেবুলাইজ অ্যান্টিবায়োটিক, ওরাল কর্টিকোস্টেরয়েড, আর যে রিটক্সিমেব। কোনটা দিব? Oral corticosteroid. সো ইনিশিয়ালি আমরা হচ্ছে ওরাল কর্টিকোস্টেরয়েড দিতে হবে, সাথে আরেকটা ড্রাগ দিতে হয়, নাম কি তার? Itraconazole. ইট্রাকোনাজোল, যেহেতু এটা ফাঙ্গাল স্পোর দিয়ে হয়ে থাকে, সো এটা হচ্ছে আমাদের অবশ্যই ইট্রাকোনাজোলটা সেকেন্ড লাইন বা একই সাথে শুরু করা যায় আর কি, ইট্রাকোনাজোল। তাহলে ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের ওরাল গ্লুকোকর্টিকয়েড। সো সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে ইট্রাকোনাজোলটা, সেকেন্ড স্টেপ মানে হচ্ছে সিমালটেনিয়াসলি আমরা শুরু করতে পারি এটা। What is the mechanism of hypercalcemia? So এখানে ক্যালসিয়াম লেভেল 2.93 বেশি আছে, ক্রিয়েটিন ভালো, ওকে? আর পেশেন্টটা হচ্ছে আফ্রো ক্যারাবিয়ান রিজনের একটা পেশেন্ট, হ্যাঁ? আফ্রো ক্যারাবিয়ান মানে কিন্তু সার্কোডোসিস, ফিমেল উইথ এ নোন পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ সার্কোডোসিস। ওরা বলে দিছে জিপি কাছে আসছে ফর ইনক্রিজিং ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন এবং পলিডিপসিয়া, রাইট? সো সার্কোডোসিস পেশেন্টের ওরা কিন্তু ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হয়ে থাকে, আর জিপি এই জন্য তার ইউরিনেশন বেশি, পলিডিপসিয়া, পলিউরিয়া হচ্ছে। আর জিপি ডিসাইড টু ডু ব্লাড টেস্ট হুইচ আর ফেস ফলো, ওকে? সো যেখানে আমরা দেখলাম ক্যালসিয়াম লেভেলটাই কিন্তু মেনলি বেড়ে গেছে। তাহলে ক্যালসিয়াম লেভেল সার্কোডোসিস সেলে কেন বাড়ে? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য, সেকেন্ডারি পেজের ডিজিজ, প্যারাথাইরয়েড রিলেটেড হরমোন পেপটাইড রিলিজের জন্য, নাকি ইনক্রিজ অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি? Increase Activation of activation of vitamin vitamin D. সো সার্কোয়েড সেল রিলেটেড, সার্কোয়েড যে ম্যাক্রোফেজ থাকে সেগুলোর অ্যাক্টিভেশনের ফলে মানে ভিটামিন ডি এর সিক্রেশন তথা ক্যালসি এটা নামটা হচ্ছে ক্যালসিট্রায়ল, হ্যাঁ? ক্যালসিট্রায়লের সিক্রেশন হচ্ছে বেড়ে যায়, যার জন্য হচ্ছে মেনলি তাদের ক্যালসিয়াম লেভেলটা হচ্ছে বেড়ে যায় আর কি। So sarcoidosis mainly causes the hypercalcemia through forming increased concentration of the calcitriol. So the activation of the component of vitamin D, active component of vitamin D. This is as a result of increased activity of the 1-alpha hydroxylase produced by the sarcoid macrophage. Okay. 57 years old gentleman present with a chronic recurrent cough, expiratory wheeze, and increased exertional breathlessness. He has never smoked and very limited exposure to passive smoking. Very limited exposure to passive smoking. Okay. He has no significant occupational exposure to pollutants or irritants. Spirometry demonstrates the obstructive picture with a limited bronchodilator reversibility. He is suspected to having the alpha-1 antitrypsin deficiency
What is alpha-1 antitrypsin deficiency? Cytokine inhibitor, cofactor for surfactant protein, protease inhibitor of nucleic acids. Number 3. Protease inhibitor for Protease inhibitor of neutrophil elastase. Neutrophilic elastase, exactly. What is the most likely diagnosis? He goes on to have a chest X-ray which revealed the proximal bronchiectasis but no focal consideration. এই যে একটা শব্দ, এই একটা শব্দ দিয়ে আপনি ডায়াগনোস করে ফেলতে পারবেন, ঠিক আছে? bronchopulmonary তাহলে এটা হচ্ছে অ্যাবিপিএ তথা অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এই কথাটা একটু খেয়াল রাখেন আর কি, শুধু এই ক্ষেত্রে এটা ইউজ করে শব্দটা। ইসোনোফিল কাউন্ট দেখেন বেড়ে গেছে, তারপরে অন্যান্য পার্টগুলোর মধ্যে পেশেন্টে অ্যাজমাটিক ফিচার থাকবে, লং স্ট্যান্ডিং অ্যাজমা আছে, হ্যাঁ, কিন্তু অ্যাজমা অ্যান্টি অ্যাজমাটিক ট্রিটমেন্টে খুব একটা রেসপন্স করবে না, কোট্রাইমোক্সিজোল তাকে দেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে রেসপিরেটরি রেট স্যাচুরেশন এগুলো মোটামুটি ভালোই আছে। সো এটা অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। 24-year-old male with no past medical history present to the emergency department with a pleuritic chest pain. There is no history of productive cough and he is not short of breath. Okay, the pleuritic chest pain নিয়ে আসে। Chest X-ray show right sided pneumothorax in 1 centimeter rim of air আছে, no mediastinal shift. What is the most appropriate management? তাহলে এটা প্রাইমারি না সেকেন্ডারি বলবো? primary প্রাইমারি। তাহলে প্রাইমারি নিউমোথোরাক্স কোনো number chest pain নাই, হ্যাঁ, তাহলে কি দিব? 1 সেন্টিমিটার নিচে রিম অফ ইয়ার, কি করতে হবে? discharge the outpatient chest X-ray. Just a second. এক্স্যাক্টলি। তাহলে এই পেশেন্টকে প্রাইমারি নিউমোথোরাক্সের পেশেন্ট, তার যেহেতু সিমটম নয়, রিম অফ ইয়ারটা হচ্ছে 1 সেন্টিমিটার, সো পেশেন্টকে হচ্ছে ডিসচার্জ দিয়ে আউট পেশেন্টে তাকে একটা ফলো আপে রাখতে হবে। স্পেশালি নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন মাস্ট আসবে, হ্যাঁ, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক 2 সেন্টিমিটারের বেশি, সো আমাকে চেস্ট এক্সট্রা দিতে, চেস্ট ড্রেন দিতে হবে। ওকে, প্রাইমারি নিউমোথোরাক্স 2 সেন্টিমিটার কম, কোনো সিমটম নাই, চেস্ট পেন নাই, সো পেশেন্টের ব্রেথলেসনেস নাই, সো পেশেন্টকে সোজা বাসায় পাঠিয়ে দিতে হবে আউট পেশেন্ট রিভিউতে। আর যদি যদি প্রাইমারি নিউমোথোরাক্সের পেশেন্ট 2 সেন্টিমিটার নিচে রিম অফ ইয়ার, বাট যদি ব্রেথলেসনেস বা চেস্ট পেন এগুলো থাকে, তখন আমাদের কিন্তু অ্যাসপিরেশন করতে হয়, হ্যাঁ, অ্যাসপিরেশন করতে হয়। সেকেন্ডারি নিউমোথোরাক্স 2 সেন্টিমিটার বেশি মানে হচ্ছে চেস্ট ড্রেন। সো যদি সেকেন্ডারি নিউমোথোরাক্সে অনেক সময় এরকম শর্ত দেয়, 1 থেকে 2 সেন্টিমিটার যদি হয় পেশেন্টের এবং পেশেন্টের যদি সিমটম থাকে সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে, সিমটম না থাকলেও বা থাকলেও সেই ক্ষেত্রে আপনাকে স্পেশালি অ্যাসপিরেশন করতে হবে আর কি, হ্যাঁ। আর অ্যাসপিরেশন করার পরে আবার অনেক সময় শর্ত দেয়, যদি অ্যাসপিরেশন করা হয়েছে পরের দিন গিয়ে একটা আবার এক্সরে করছে, দেখলো যে রিম অফ ইয়ারটা হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে বেশি আছে, যদি এরকম হয় তাহলে কি দিবেন? সেকেন্ডারি নিউমোথোরাক্স Chest drain. Chest drain. Chest drain. চেস্ট ড্রেন, রাইট, ভেরি গুড। সো চেস্ট ড্রেন দিতে হবে। আর নর্মালি যদি সেকেন্ডারি নিউমোথোরাক্সে 1 সেন্টিমিটার নিচে রিম অফ ইয়ার হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে Aspiration. পেশেন্টকে অ্যাডমিশন দিতে হবে, সাথে অক্সিজেন দেওয়া, মানে হাসপাতালে 24 আওয়ার্সের জন্য অ্যাডমিটেড করে রাখতে হবে। আরেকটা খেয়াল রাখবেন, স্কুবা ডাইভিং সারা জীবনের জন্য নিষিদ্ধ, স্মোকিং করলে সেগুলাকে বন্ধ করতে হবে, হ্যাঁ। What is the most appropriate management? WBC প্লেটস আর এমসিবি, হিমোগ্লোবিনটা কিন্তু কমের দিকে, হ্যাঁ, হিমোগ্লোবিনটা কমে গেছে, আচ্ছা। আর ক্রিয়েটিনিন, ইউরিয়া, পটাশিয়ামটা একটু ওকে কমের দিকে, সোডিয়ামটা কমে গেছে, আচ্ছা। আর হচ্ছে এদিকে হাইপার ইনফ্লেটেড লাং ফিল, নর্মাল হার্ট সাইজ। 65 years old woman investigated for 6 weeks history of worsening shortness of breath, lethargy এবং সাথে হচ্ছে ওয়েট লস আছে। আর পাস্ট মেডিকেল হিস্ট্রি ইনক্লুড হচ্ছে সিওপিডি ছিল, হাইপারটেনশন এন্ড হি ইজ এন এক্স স্মোকার। ওকে, তাহলে এই যে একটা এক্স স্মোকার পেশেন্ট, যার সোডিয়াম কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, আমাদের ডায়াগনোসিস কি হবে? এটা অবশ্যই এটা লাং, Also lung cancer. Lung cancer. এবং এটা স্মল সেল, Small cell lung cancer. প্যারানিউপ্লাস্টিক Small cell carcinoma. চলে আসছে, এক্স্যাক্টলি। এখন ম্যানেজমেন্ট পারপাস আমরা কি করতে পারি? স্ক্রিন ফর ডিপ্রেশন, শর্ট সিনাকটেন টেস্ট, আর্জেন্ট রেফারেল টু দ্য চেস্ট ক্লিনিক, স্টপ ব্যান্ড্রোফ্লুমিথায়াজাইড, আর্জেন্ট গ্যাস্ট্রোস্কোপি। তাহলে কি করব? একটা অপশন তো ভালো আছে না, আর্জেন্ট Chest Urgent referral to chest clinic.
চেস্ট ক্লিনিকে পাঠাইতে হবে। ওরা ডিসিশন নেবে লাং ক্যান্সার আছে কি নাই সেটা বাইর করে চেস্ট সার্জারি লাগলে তারা করবে আর কি। Okay, so which one of the following would be the strongest indicator of a need for intubation and ventilation? Strongest indication. Patientটা কিসের? 30 years older একটা woman আসছে ইডিতে exacerbation of asthma নিয়ে। তাহলে অ্যাজমার ক্ষেত্রে কোনটা আমাদের ইন্টিউবেশন ভেন্টিলেশন ইন্ডিকেটর আর কি? পিক এক্সপিরেটরি ফ্লো রেট 35%, পিএইচ হচ্ছে 7.33, পেশেন্ট প্রেফারেন্স আফটার ইনফর্ম কনসেন্ট, respiratory 50, oxygen saturation 95 on 100% of oxygen দেওয়াতে কোনটা হবে? আচ্ছা, অ্যাসিডোটিক কন্ডিশন, তাই না? অ্যাজমা পেশেন্টের, যেটা আমরা বলছিলাম, অ্যাজমা পেশেন্টের যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় অথবা কার্বন ডাইঅক্সাইড যদি নর্মাল থাকে, তাদেরকে আমরা কি করব? ইন্টিউবেশন এন্ড ভেন্টিলেশন দেব, তাই না? এখন ওইভাবে যদি হিসাব করি, পেশেন্টের দেখেন পিএইচ এর মানটা কিন্তু কমের দিকে না, তার মানে একটা অ্যাসিডোটিক স্টেট। তার অর্থ হচ্ছে এটাতে বোঝাই দিচ্ছে যে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, যার জন্য পিএইচ এর মানটা হচ্ছে কমের দিকে আছে। সো এটাই ইন্ডিকেট করে পেশেন্টকে হচ্ছে এখন ইন্টিউবেশন এবং ভেন্টিলেশন করতে হবে আর কি। তাহলে এটা হ্যাঁ পিএইচ এর মান। সো এখানে নর্মাল অথবা রেস্ট যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, নর্মাল লাইফ থ্রেটেনিং অ্যাজমা। আর যদি কার্বন ডাইঅক্সাইড রেস্ট করে তথা পিএইচ এর মান যদি কমে যায়, তাহলে নিয়ার ফেটাল অ্যাজমা, অবশ্যই আমাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশন শুরু করতে হবে। Okay, 35 years old sawmill maintenance engineer developed the dry cough, which was associated the global wheeze and fine crackles in his lung. His symptoms eventually worsened with work-related lethargy, fever, and increased breathlessness. So there was the weight loss equivalent to 1 stone, and smokes 30 cigarettes per day. Having been consulted the respiratory physician, he underwent a high-resolution CT scan, which demonstrated the extensive bilateral ground glass opacities, predominantly appearing the mid-zone. Okay, so what is the most likely diagnosis in this case? Acute exacerbation of asthma, extensive allergic alveolitis, sarcoidosis, silicosis, and tuberculosis. কোনটা হতে পারে? Option 2. হ্যাঁ, এক্সটেন্সিভ অ্যালার্জি। এক্স্যাক্টলি এটাই হবে, তাই না? যেহেতু পেশেন্ট স মিলে কাজ করে, সো নিউমোকনিসিস দ্বারা সে হচ্ছে মানে এফেক্টেড। আর তার সাথে গ্রাউন্ড গ্লাস বাইলেটারাল অপাসিটি চলে আসছে, তার মানে হচ্ছে পালমোনারি ফাইব্রোসিসের মতো একটা অবস্থা। মিড জোন মানে ধরা যায় এক্সেসিভ অ্যালার্জিক অ্যালবেরিটিস মানে আপার জোনে মেইনলি করে আর কি। হ্যাঁ, যদি ওরা মিড জোন দিছে সো উপরের দিকেই আছে আর কি। হ্যাঁ, মানে অলমোস্ট বলা যায়। সো এটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যালার্জিক অ্যালভুলাইটিস। So extensive allergic alveolitis is associated to the upper or mid zone lung fibrosis করে, হ্যাঁ, আপার এবং মিড জোন লাং ফাইব্রোসিস করে। Okay, so you are considering the prescribing Vanoricline to a 45 years old man who is trying to stop smoking. Which one of the following condition is most likely to contradict the prescription of Vanoricline? আমরা কোন কন্ডিশনে দিব না? Previous or current central nervous system tumor, past history of the deliberate self-harm, hypertension, myasthenia gravis, and obesity. কোনটা হতে পারে? আচ্ছা, So, এটার ক্ষেত্রে একটা এই কোশ্চেনটা আসছে বেশ 2-3বারই আসছে পরীক্ষায়। যদি কোনো পেশেন্টের ডিপ্রেশনে থাকে, হ্যাঁ, যদি কোনো পেশেন্টের সেলফ হার্মের হিস্ট্রি থাকে, যদি কোনো পেশেন্টের সাইকিয়াট্রিক এপিসোড বা ফিচার থাকে, তাহলে সেই পেশেন্টকে হচ্ছে ভ্যানোরিক্লিনটা দেওয়া যাবে না। জাস্ট এই কথাটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তাহলে পাস্ট হিস্ট্রি অফ ডেলিভারেড সেলফ হার্ম যদি করার হিস্ট্রি থাকে, তাদেরকে হচ্ছে ভ্যানোরিক্লিন প্রেসক্রাইব করা যাবে না। সো এখানে এটা অবশ্যই মেকানিজমটা লাগবে কিন্তু, হ্যাঁ, পার্শিয়াল অ্যাগোনিস্ট এটা কিন্তু ভুল হয়ে যায়। পার্শিয়ালটা মনে থাকে না, অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট এটা মনে থাকে না, হ্যাঁ। আর এদের মোস্ট কমন কে সাইড ইফেক্ট হচ্ছে ইনসোমনিয়া, অ্যাবনর্মাল ড্রিম এবং হচ্ছে হেডেক এবং নৌজিয়া তো আছে। নৌজিয়াটা হচ্ছে মোস্ট কমন।
আর যেটা খুবই পরীক্ষায় আসে সেটা হচ্ছে কোনো পেশেন্টের ডিপ্রেশন যদি থাকে তাদেরকে সাধারণত কশাসলি ইউজ করতে বলে, কিন্তু আসলে দেওয়া যাবে না। হ্যাঁ, ডিপ্রেশন থাকলে সেলফ হার্মের যদি হিস্ট্রি থাকে। আর প্রেগনেন্সি সাথে হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে ইউজ করা যাবে না। 47 years old man is seen in the respiratory clinic. He has been referred due to the progressive shortness of breath, as CT scan shows the emphysematous change in his lung. So he has never smoked. 40 alpha antitrypsin level are order reported as 10% normal, মানে বেশি খারাপ আর কি। যেহেতু তার সিমটমও চলে আসছে, এমফাইসেমাটাস চেঞ্জ চলে আসছে, তাহলে কোন ভেরিয়েন্টটা কোন জেনোটাইপটা থাকবে তার মধ্যে? ZZ. সো PIJJ PIZZ. যেটা থাকবে, যেহেতু এটা হচ্ছে মোস্ট মানে খারাপ আর কি ওটস। Which of the following features is associated with a good prognosis in sarcoidosis? কোনটা? Erythema Anorusam Erythema. Modusum হচ্ছে good prognosis for sarcoidosis. এখানে দেখেন HRCT-তে এগ-শেলড ক্যালসিফিকেশন একটা কথা বলছে, এটা দিয়েও কিন্তু ডায়াগনোস আমরা করে ফেলতে পারি। কোনটা হয়? এগ-শেলড ক্যালসিফিকেশন কোথায় পাই? বাইলেটারাল silicosis. সিলিকোসিস, এক্স্যাক্টলি, হ্যাঁ, সিলিকোসিস। তাহলে এটা আপার জোন ফাইব্রোস তো করবেই, তার সাথে এক্সেল ক্যালসিফিকেশন। হ্যাঁ, এক্সেল ক্যালসিফিকেশন মিনিং নিয়ে যারা কাজ করে, স্লেট ওয়ার্কে যারা কাজ করে, ফাউন্ড্রিজ নিয়ে কাজ করে, পটারিতে যারা কাজ করে, তাদের মেনলি হচ্ছে সিলিকোসিস হয়ে থাকে আর কি। মেনলি এই কথাটাই দেয় আপার জোন ফাইব্রোসিস সাথে হচ্ছে এক্সেল ক্যালসিফিকেশন। অল টাইপস অফ নিউমোকনিসিস অ্যাকচুয়ালি আপার লুপ ফাইব্রোসিস করে থাকে আর কি। আর অ্যাসবেস্টোসিসটা হচ্ছে মেনলি গিয়ে লোয়ার লুপ তথা ফাইব্রোসিস করে। আচ্ছা, what is the next step in management of our asthma? Next step management of our asthma, তাহলে সে কি কি পাচ্ছে? 54 years এর একটা পেশেন্ট asthma ক্লিনিকে আসছে, সে কোর্স হচ্ছে she had a course of prednisolone which has now finished, তাহলে 5 দিন বা একটা acute conditionকে সাবসাইড করার জন্য দিছিল। আচ্ছা, there have been 5 exacerbation in the last 6 months and she is currently taking her salbutamol inhaler 4 times a day. She takes no other medication. She has no detectable wheeze on আচ্ছা, ওকে ওকে, নাও শুনতে পাচ্ছেন? জি জি স্যার। ওকে, তাহলে এই পেশেন্টের অ্যাজমা আছে। হ্যাঁ, পেশেন্টের হচ্ছে অ্যাজমা আছে, যেটা আমরা পাচ্ছি অ্যাজমাটিক পেশেন্ট। সে হচ্ছে তার লাস্ট 6 মান্থে 5 বার এক্সাজারবেশন হচ্ছে, এবং তার একটা অ্যাকিউট কন্ডিশনটা সাবসাইড করার জন্য ওরা হচ্ছে স্টেরয়েড একটা শর্ট টার্ম জন্য দেওয়া হয়েছে। আর পেশেন্টটা এখন কারেন্টলি হচ্ছে শুধু সালবিউটামল পায়। তাহলে এই এক্সাজারবেশনটাকে কমাইতে হলে, প্রিভেন্ট করাইতে হলে নেক্সট স্টেপে কি জানি, Inhale. তাহলে নেক্সট স্টেপ হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, যেটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে দিব। আর থার্ড স্টেপে হচ্ছে মন্টিলুকাস দিব। ফোর্থ স্টেপে গিয়ে হচ্ছে সাবা দিব, হুম, সরি লাবা দিব। আর ফিফথ স্টেজে গিয়ে হচ্ছে ওরাল স্টেরয়েড দিব। এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। আইজিই বাড়লে হচ্ছে ওমালিজুমাব, আর ইসনোফিলিন কাউন্ট বাড়লে হচ্ছে মেপোলিজুমাব। এত কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? যতটুকু বলছি এর বাইরে কোশ্চেন আসবে না। হ্যাঁ, 35 years old smoker, old non-smoker referred to the genetic testing following a diagnosis of his brother with a alpha-1 antitrypsin deficiency আছে। He undergoes protease inhibitor genotype which confirm that PI carrier genotype. He is advised that he is unlikely to develop the respiratory complication provided he remain as a non-smoker. So what specific protease inhibitor genotype does this patient carry on? সো কোনটা হতে পারে? PIMM ভাইয়া। আচ্ছা, এখানে তাহলে দেখেন এমএমটা তো একবারে মানে ভালো। হুম, এখানে যেটা হচ্ছে নন স্মোকার। আচ্ছা, ব্রাদার উইথ দ্য আলফা-1 antitrypsin deficiency আছে। হি undergoes the protease inhibitor genotype which confirmed by the PI carrier genotype আছে।
he is advised that he is unlikely to develop respiratory complication provided he remain as a non-smoker. আচ্ছা, যদি স্মোকিং করে তাহলে হচ্ছে তার কমপ্লিকেশন গুলো ডেভেলপ করবে, আদারওয়াইজ কমপ্লিকেশন ডেভেলপ করবে না। এই ধরনের যদি কথা বলে তাহলে এটা পিআই এমজেড হয় আর কি। হ্যাঁ, এই লাইনটা একটু মনে রাখতে হবে, বুঝছেন? তাহলে যদি রেসপিরেটরি কমপ্লিকেশন নন স্মোকারদের ক্ষেত্রে ডেভেলপ না করে আর স্মোকিং করে যদি ডেভেলপ করে তাহলে সেটা হচ্ছে পিআই এমজেড ইন্ডিকেট করে। So alpha-1 antitrypsin deficiency is a genetic disorder resulting in the lack of normal protease inhibitor production. As alpha-1 antitrypsin protect the cell from the enzyme destruction or a reduction in its normal form can result in both lung disease. So in the form of emphysema, the liver impairment, there have been several mutations of the PI genotype identified with the allele classified by their electrophoretic mobility like M, S, Z এগুলোর ভাবে basis করা যায়। The genotype heterozygous genotype PI MZ contain one normal allele, that means M, and one very slow Z, resulting in patient being carrier for alpha-1 antitrypsin deficiency. Having a normal PI allele translate to the patient having approximately 60% normal serum level of alpha-1 antitrypsin deficiency, alpha-1 antitrypsin. Therefore, respiratory symptoms are not uncommon, especially non-smoker. Especially non-smoker. আর স্মোকিং করলে তার সিমটম গুলো ডেভেলপ করে আর কি। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে 31 years একটা পেশেন্ট হিস্ট্রি অফ অ্যাজমা নিয়ে আসছে, সে সালবিটামল পাচ্ছে। অন এক্সামিনেশন হি নোটেড হি হ্যাভ রিডিউস দ্য ব্রেথ সাউন্ড দ্য রাইট সাইড and chest is confirmed and pneumothorax 1.5 centimeter of air. Pleural aspiration is performed and patient dyspnea resolved হয়েছে। What advice would be given before discharge? Scuba diving. তাহলে স্কুবা ডাইভিং, তাই না? স্কুবা ডাইভিং হচ্ছে আজীবনের জন্য বন্ধ থাকবে। হ্যাঁ, স্কুবা ডাইভিং শুড বি অ্যাভয়েড ফর লাইফ। A middle-aged woman present with a progressive shortness of breath, chest X-ray shows the bilateral hilar lymphadenopathy. Serum calcium বাড়ছে, Ase levelও বাড়ছে। ডায়াগনোসিস কি হবে? সার্কোইডস, রাইট। সো গুড প্রগনোসিস কোনটার জন্য? ইরেক্টেমা Erythema নোডুসাম। nodosum. Erythema nodosum is a good prognosis. During a routine health check, 64-year-old man is noted to find crackles and auscultation of the chest, and so the GP requests a chest X-ray. The result prompt him to refer to the man to the respiratory team. So who conduct a CT scan which include the following findings: predominantly lower zone fibrosis পাইছে। Which of the following the most likely cause? The lower zone fibrosis কারা করে? Ankylosing spondylitis, exposure to asbestosis, exposure to coal dust, exposure to crystal silica dust, tuberculosis. অ্যানকাইলোসিক স্পন্ডাইলাইটিস। No. Silica All, dust. অ্যাসবেস্টোসিস, Asbestosis. অ্যাসবেস্টোসিস। exactly. All connective tissue causes upper loop fibrosis, lower loop fibrosis, except ankylosing spondylitis. এটা করে হচ্ছে upper loop fibrosis। আর asbestosis হচ্ছে itself causes lower loop fibrosis আর কি। lower loop fibrosis। আর pneumoconitis তো সবগুলাই upper loop fibrosis করে। 28-year-old man developed nausea and severe headache while trekking the Nepal. Within the next hour, he became ataxic and confused. তার মানে হাই অ্যালটিটিউড রিলেটেড সেরেব্রাল ইডিমা হয়েছে আর কি। সো আমরা এখন পেশেন্টকে নামাইছে, ডিসেন্ড করাইছে, এখন কি করব? সেরেব্রাল ইডিমা যদি হয় ডেক্সামিথাজোন। সো ডেক্সামিথাসোন, রাইট। Given the likely diagnosis, what is the most appropriate primary treatment? এখানে parenchyma infiltrate and drum track opacities and ring shadow আছে। হ্যাঁ, ring shadow আছে। ওকে, parenchyma involvement, drum track opacities, ring shadow। আচ্ছা,
আর এদিকে আইজিই এর পরিমাণও বেশি, ইসোনোফিল কাউন্টের পরিমাণ কিন্তু বেশি। তার মানে এই যে প্যারেনকাইমাল ইনফিল্ট্রেট ডিউ টু হাইপার ইসোনোফিলিয়া, হ্যাঁ, আর গাউতে ট্রাম ট্রাক অপাসিটিস আছে, আর রিং শ্যাডো আছে। 56 years old woman admitted to the shortness of breath and who is associated with the cough, pulmonary chest pain, and brown sputum. She has a background of asthma that she recently become hard to control and frequent exacerbation at the hospital despite adequate medication. তাহলে asthmatic feature আছে, asthma control হচ্ছে না with asthmatic treatment এ, but eosinophil count হচ্ছে বেড়ে গেছে। হ্যাঁ, so diagnosis কি হবে এটা? ABPA ABPA, right? এখন ওনারা কি বলছে যে আমরা ট্রিটমেন্ট কি দিব, এবিপিএ তে জানি কি দেই, corticosteroid oral All prednisolone. রাইট, ওরাল প্রেডনিসিলিন একটা। সাথে হচ্ছে ইট্রাকোনাজোলটা আমরা দিব। Okay, so 62 years old woman with a recently diagnosed COPD present to the review and FE beyond to 65. So as a predicted below, he has managed to give him this give up smoking and as per salbutamol pie. Despite this, she is still symptomatic and contain complaints of wheeze and shortness of breath. But no history of asthma নাই, কিন্তু হুইজ আছে আর কি, বাট এটা সিগনিফিকেন্ট আমরা বলবো না। ইসোনোফিলিয়াও নাই, এফিবিওন এর ভেরিয়েশনও নাই। তাহলে সেকেন্ড স্টেপে জানি কোন কম্বিনেশনটা দিব অ্যাজমা টাজমা না থাকলে? লাবা আর লামা হুম, তাহলে লাবা প্লাস হচ্ছে লামা, দুইটার কম্বিনেশনটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে পাবে আর কি। তাহলে লাবা প্লাস হচ্ছে লামা। নো অ্যাজমাটিক ফিচার, লাবা লামা, আর অ্যাজমাটিক ফিচার লাবা প্লাস হচ্ছে আইসিএস। 41-year-old man present with this doctor with a persistent cough near say he has been present for the past 6 months, and for the past 2 weeks he has been coughing up blood on a daily basis. Hemoptysis হচ্ছে। He also feels more short of breath and when exerting himself than normal. He is a non-smoker, has no past medical history of note. Examination, he is noted to have reduced air entry in the right upper June. Chest X-ray shows the right upper lobe collapse and subsequent bronchoscopy demonstrate cherry red lesion. এইটা দিয়ে diagnose করা যায়, হ্যাঁ, cherry red lesion, right superior lobar bronchus, likely diagnosis কি হবে? lung carcinoid Carcinoid. তাহলে চেরি রেড লেশন একদম টকটকে লাল থাকবে, স্মুথ থাকবে মার্জিন গুলো এবং সেন্ট্রালি থাকবে, লোবার ব্রঙ্কাস এরিয়াতে আছে তার, সো এটা হচ্ছে লাং কার্সিনয়েড। 62 years old female is admitted to the suspected infective exacerbation of COPD. Chest tests show no evidence of consolidation. What is the most likely causative organism? Haemophilus influenza Haemophilus influenza. এক্স্যাক্টলি, যেহেতু সিওপিডি পেশেন্ট, সো অ্যাকিউট এক্সাজারবেশন মোস্ট লাইকলি কমনলি হচ্ছে হেমোফাইলাস দিয়ে হয়ে থাকে আর কি। 76 years old woman is currently being treated with the antibiotic to hospital for urinary infection. Over the last few days, he has developed cough and productive sputum and is feeling very nauseous. She is also known to alcoholic with the difficult to social circumstance. So chest test is carried out which shows the bilateral capitating opacity in the upper lobe. Upper lobe তার capillary opacity আছে। So কি হতে পারে? Klebsiella Shella. তাহলে এটা হচ্ছে Klebsiella. ক্লেবশিয়ালা, রাইট, যেহেতু অ্যালকোহলিক মেন, তাই না, সো মোস্ট লাইকলি হচ্ছে ক্লেবশিয়ালা। Four-year-old heroin addicted is admitted to the following an overdose. He is drowsy and respiratory rate কিন্তু তার কমে গেছে। ওকে, তাহলে whilst the following arterial blood gas result most likely consistent with, আচ্ছা আগে আগে আমরা এমনি একটা ধারণা নিয়ে ফেলি, যেহেতু রেসপিরেটরি রেট কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বডিতে বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। সো কার্বন ডাইঅক্সাইড বাড়লে আলটিমেটলি পিএইচ এর মান কমবে, অ্যাসিডোসিস হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। আবার যেহেতু তার রেসপিরেটরি রেট কমে গেছে সেহেতু হচ্ছে অক্সিজেন সে নিতে পারতেছে না, তাহলে অক্সিজেন লেভেল বাড়বে না কমবে? কমবে। কমবে। কমবে, তাহলে অক্সিজেন হচ্ছে কমবে। সো এইভাবে আমরা মিলাইতে হবে। এখন দেখেন এখানে পিএইচ এর মানটা বেশি, তাহলে এটা এমনি বাদ যাচ্ছে, এখানেও বেশি পিএইচ এর মান বাদ, তাহলে এখানে কিছুটা কম আছে, এটা আমরা রাখলাম,
এখানে বেশি আছে, এটাও তো যাচ্ছে না। এখানে এই দুইটার তুলনায় এটাতে একটু পিএইচটা একটু বেশি আর কি। আচ্ছা, দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে এখন। এখানে দেখেন কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বেড়ে গেছে, আর এখানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু একদম নর্মালের দিকে আছে। তো যেহেতু রেসপিরেটরি রেট অবশ্যই কম, সো আমার অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, এখানে কিন্তু সেটাই দিচ্ছে। আর পার্শিয়াল প্রেশার অক্সিজেনের কিন্তু এখানে কিন্তু কম দেওয়া আছে 8.1। হ্যাঁ, তার মানে আমরা যদি এক্সক্লুশন করে দেখি তাহলে 7.3, 7.4 আর 8.1, এটাই হচ্ছে আসলে আনসার হবে। 62 years old man with a history of recurrent lower respiratory infection is diagnosed having the bilateral bronchiectasis following the high resolution CT scan. Which of the following is the most important long-term control of his symptoms? তাহলে bronchiectasis পেশেন্টের মেইন আসলে চিকিৎসাটা কি থাকে? ইনহেলড কর্টিকোস্টেরয়েড, প্রফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক, সার্জারি, পোস্টাল ড্রেনেজ, মিউকোলাইটিক লাইট। All drainage. সার্জারি। নো, পোস্টাল ড্রেনেজ এন্ড ফিজিওথেরাপি। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু তার মেইন ট্রিটমেন্ট, আর সাথে বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের সিমটম কন্ট্রোল ইজ এ নন সিএফ মানে কি দিল? আচ্ছা, সিএফ ব্রঙ্কিটিস, 65, সরি, নন সিস্টিক ব্রঙ্কিটিস, ইন্সপিরেটরি মাসল ট্রেনিং প্লাস পোস্টারাল ড্রেনেজ করাইতে হবে। 19 years old man present as he is concerned he may have the asthmatic. Then 19 years. Which one of the following points in the history would make his diagnosis less likely? Asthmatic patient কোনটা যাবে না? Smoking since 16 years. স্মোকিং তো সিওপিডির সাথে যায়। পেরিফেরাল টিংলিং ডিউরিং দ্য এপিসোড অফ ডিজনিয়া, হ্যাঁ এটা তো হয়, এটা তো ডিজনিয়া টিজনিয়া টিংলিং এগুলো হচ্ছে থাকে না। আর পেরিফেরাল ব্লাড ইসোনোফিলিয়া হতে পারে, চেস্ট টাইটনেস ওয়াইল এক্সারসাইজিং, হিস্ট্রি অফ এক্সিমা। কোনটা হবে? Smoking. এটা Smoking. এটাও তো, এটা টিংলিং নামনেস এগুলো তো যায় না, এগুলো তো আপনি দেখেন ইয়েতে কিন্তু এবং তো রাইট মনে হচ্ছে। এক্সেমা। এক্সিমা লাইকলি তাহলে তো টিংলিং হবে মনে হয়। হ্যাঁ, মোস্ট লাইকলি। এখন স্মোকিংটা তো সিওপিডির সাথে, ওরা টিংলিংটাকে বলছে আর কি। এটা কিন্তু ইয়ের মধ্যে ছিল, আপনার মাগরাবিতে ছিল। নন ফিচার্স বাট দ্যাট ক্যান নট সাপোর্ট দ্য অ্যাজমা, ঠিক আছে, এরকম একটা বক্স ছিল কিন্তু অ্যাজমা ডায়াগনোসিসের সাথে, ওই বক্সটাই মিললে এখানে দিছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। ফ্র্যাকশনাল নাইট্রিক অক্সাইড টেস্ট, ফ্র্যাকশনাল নাইট্রিক অক্সাইড টেস্ট, এটা কিন্তু এখন এক্সেলড নাইট্রিক অক্সাইড, এটা আর কি। হ্যাঁ, ফ্র্যাকশনাল এক্সেলড নাইট্রিক অক্সাইড টেস্ট এখন হচ্ছে বর্তমানে অ্যাজমা পেশেন্টে এই টেস্টটা হচ্ছে বেশি জোর দেওয়া হয়, করে আর কি। এটা কোরিলেট করে যে তার এয়ারওয়েতে কি পরিমাণ ইনফ্লামেশন আছে। যদি এটা ফ্র্যাকশনাল এক্সেল নাইট্রিক অক্সাইডের যদি পরিমাণ যদি বেশি হয়, তাহলে তার এয়ারওয়েতে, যেহেতু আমরা জানি অ্যাজমা তো এটা এয়ারওয়ের হাইপার ইনফ্লামেটরি একটা কন্ডিশন, হ্যাঁ, এবং হাইপার সেন্সিটিভ একটা কন্ডিশন। সেই জন্য ইনফ্লামেশনের কোরিলেশনটা, মানে তার কতটুকু ইনফ্লামেশন আছে, এটা কোরিলেট করে হচ্ছে মেনলি এই ফ্র্যাকশনাল এক্সেলড নাইট্রিক অক্সাইডের সাথে। এই জন্য ফ্র্যাকশনাল এক্সেল নাইট্রিক অক্সাইড দিয়েও বোঝা যায়, যদি তার পরিমাণ বেশি থাকে তার অ্যাজমা হওয়ার পসিবিলিটি বেশি আর কি। সো এটা একটু মনে রাখেন, হ্যাঁ, এটা বেশ আগের এই ইনফরমেশনটা ছিল, বাট এখন একটু হাইলাইটেড করতেছে আর কি এটাকে। ফ্র্যাকশনাল এক্সেল নাইট্রিক অক্সাইড টেস্ট হচ্ছে করা হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট প্রায়ার টু স্টার্টিং এজিথ্রোমাইসিন? ওকে, এজিথ্রোমাইসিন লং কিউটি করে, তাই না? তাহলে আমরা কোন টেস্টটা করে নিব? ইসিজি। এক্স্যাক্টলি, ইসিজি করে নিব। তার আগে থেকে কোনো লং কিউটি টিউটি কিছু আছে কিনা সেগুলো তো দেখে নিব আর কি। হ্যাঁ, তাহলে বিফোর স্টার্টিং এজিথ্রোমাইসিন ডু এন ইসিজি, আর রুল আউট দ্য প্রলং কিউটি আছে কিনা সেটা দেখার জন্য। ওকে, সো ওরা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলতে কি বোঝায়? ফাংশনাল
রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কোনটা হবে মনে নেই তো। একটা তো রেসিডুয়াল ক্যাপাসিটি থাকবে না, আরেকটা জানি রেসিডুয়াল ক্যাপাসিটির সাথে কোনটা জানি থাকে। expiratory reserve volume. আচ্ছা, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম না। আচ্ছা, তাহলে রেসিডুয়াল রেসিডুয়াল ভলিউম আছে একটা, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে এটা হবে আনসার। হুম, রেসিডুয়াল ভলিউম প্লাস হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, দ্যাট মিনস হচ্ছে ফাংশনাল ক্যাপাসিটি। আচ্ছা, এই যে ফাংশনাল ক্যাপাসিটি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, আর ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস হচ্ছে টাইডাল ভলিউম। ওকে, what is the course of action recommended for this patient? কি দেওয়া হয়েছে পেশেন্টকে? 72 years old man returned to the respiratory clinic from a result of recent CT chest performed after the lung findings were initially defined on a chest X-ray performed as a part of pre-operation workup. So multiple translucent despite were originally noted on the lung line, and CT chest has confirmed they are in keeping in the pleural plaque. Acha, pleural plaque. Okay, on questioning the patient reports, he was previously employed as a building industries. Acha, তাহলে asbestos হইছে আর কি, working with the amongst the other material and asbestos. তাহলে asbestosis, এই asbestosis যেন তার pleural plaque হইছে। আচ্ছা, pleural plaque আছে। আচ্ছা, what course of action is recommended for this patient? No follow-up required. Refer immediately for palliative chemotherapy. Refer immediately for workup chemotherapy treatment. Repeat CT chest in the 6 month. CT chest within the repeat করতে হবে 6 weeks. Yes. কোনটা করব? অ্যাসবেস্টোসিস একটা বিনাইন কন্ডিশন, তাই না? এটার ফলো আপ কিছু দরকার হয় না, কিছু করা লাগবে না, যেমনি আছে এমনি থাকুক। সো নো ফলো আপ রিকোয়ার্ড। So pleural plaque are the benign and do not undergo malignant change. They therefore doesn't require any follow-up. Which one of the following would cause a fall in the carbon monoxide transfer factor? TLCU form করে কোন condition এ? Goodpasture syndrome, left to right cardiac shunt as anemia, hyperkinetic state and exercise. Yes. Anemia. Anemia. So এটা হচ্ছে anemic, ঠিক আছে? অ্যানিমিয়া, তারপর হচ্ছে পালমোনারি ইডিমা, পালমোনারি ফাইব্রোসিস, তার পালমোনারি এম্বোলিজম, এমফাইসিমা, এগুলোতে কিন্তু টিএলসি এর পরিমাণ ফল করে, হ্যাঁ, ফল করে। সো এগুলা পালমোনারি ফাইব্রোসিস, নিউমোনিয়াতে ফল করে, এম্বোলাই, ইডিমা, এমফাইসিমা, অ্যানিমিয়া, লো কার্ডিয়াক আউটপুট, সেগুলোতে হচ্ছে ফল করে। আর যেখানে রেস্ট করে সেটা হচ্ছে অ্যাজমা, পালমোনারি হেমোরেজ, যে কোনো টাইপ অফ হেমোরেজ আর কি, লেফট টু রাইট কার্ডিয়াক শান্ট, পলিসাইথেমিয়া, হাইপারকাইনেটিক স্টেট, মেল জেন্ডার এবং এক্সারসাইজ, এগুলোতে হচ্ছে টিএলসিও বেড়ে যায়। What is the most likely diagnosis? এখানে সিআরপির পরিমাণটা বেশি, ক্রিয়েটিনিনও বেশি, ওকে, ইউরিয়াও বেড়ে গেছে, আর বাকিগুলো ওকে। সো 63 years old man present to the emergency department with the hemoptysis. He has past medical history of antiphospholipid syndrome and is on warfarin. Chest auscultation is normal. There is the evidence of nasal crusting. চলে আসছে ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। And sensation is reduced bilaterally. Peripheral neurological involvement আছে to the ankle. Chest test demonstrate cavitating nodule in the both mid jaw. Okay, diagnosis কি বলা যায়? GPA. জিপিএ, রাইট। তাহলে nasal crusting আছে, সাথে হচ্ছে আমাদের সাথে হচ্ছে চেস্টে ক্যাভিটি রিলেশন আছে, হ্যাঁ, হেমোপটাইসিস আছে, অ্যানাল ইনভলভমেন্ট আছে, এবং সিআরপিও বাড়ছে, যেহেতু এটা কাইন্ড অফ ভাস্কুলার ডিসঅর্ডার, তাই না? তাহলে এটা হচ্ছে জিপিএ। কিছু কমন টপিক এগুলো থেকে কোশ্চেন পাবেনই, জিপিএ, তারপরে চার্লস সিনড্রোম, তারপরে হচ্ছে আপনার মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস,
স্পেশালি ভাস্কুলাইটিস রিলেটেড যতগুলো ডিজিজ আছে আর কি, এগুলো তারপরে ইয়াটা আপনার দেয় যে গুড পাস্চুর সিনড্রোম, যদি এটা ভাস্কুলাইটিস না, কিন্তু এটা হচ্ছে ওরা একত্রে টাইনে নিয়ে আসে। তারপরে বাকি যেগুলো আছে লাইক ব্যাচের ডিজিজ, হেনোক্সুলিন পারপুরা, পলিআর্টারাইটিস নোডোসা, হ্যাঁ। সো এই ডিজিজগুলো থেকে কোশ্চেন খুব দেয়। এগুলো ধরেন রিমাটোলজিতেও সেট করে, রেসপিরেটরি দিয়েও সেট করে, আবার দেখা যায় আপনার নেফ্রোলজি দিয়েও সেট করে। এই জন্য এদের টার্ন ওভারটা একটু বেশি থাকে আর কি। 58-year-old man, originally from India, presents with a progressive shortness of breath. So his history include ankylosing spondylitis, atrial flutter for the wet, and he takes the naproxen, amiodarone, and omeprazole. He is now retired from previously work in stone and coal miners. So on examination, he appears breathless with the respiratory rate 20. Chest examination reveals finds basal crepitation bilateral. তাহলে basal crepitation আছে, তাই না? মানে হয়ে গেছে, ফাইব্রোসিস হয়েছে আর কি। তাহলে লোয়ার লুপ ফাইব্রোসিস করে কোন কোন বেটা জানি? Amiodarone. Amiodarone, exactly. All types of drugs, তাই না? Amiodarone, methotrexate, nitrofurantoin, bleomycin, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের লোয়ার লুপ ফাইব্রোসিস করে দেয়। What is the most likely underlying organism causing this clinical picture? একটা COPD পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, প্রোডাক্টিভ কাপ গ্রিন স্পোটাম। গ্রিন দেওয়ার আমরা সিউডোমোনাসে যাব না, তার মানে ইনফেক্টিভ এক্সাজারবেশন অফ COPD পেশেন্টের মোস্ট কমন অর্গানিজম কোনটা? Haemophilus influenza. এটা হচ্ছে হেমোপাইলাস ইনফ্লুয়েঞ্জা। 45-year-old man is prescribed the bupropion to help him quit smoking. What is the mechanism of bupropion? কিভাবে কাজ করে? 1 নাম্বার নিকোটিনিক রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট। নো, ওটা হচ্ছে আপনার ওটা ছিল আপনার অ্যাগনিস্ট। হ্যাঁ, এটা ছিল ব্যানোরেক্লিন, হ্যাঁ, নিকোটিনিক অ্যান্টাগনিস্ট। রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্টটা ছিল ব্যানোরেক্লিন, হ্যাঁ। আর বুপ্রোপিয়ন যেটা, এটার ক্ষেত্রে হচ্ছে নর এপিনেফ্রিন এন্ড ডোপামিন রিআপটেক ইনহিবিটর এন্ড নিকোটিনিক অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এটা একটু মেকানিজম গুলা একটু লাগে পরীক্ষায়। Bupropion, norepinephrine, dopamine reuptake inhibitor, and nicotinic antagonist should be start 1 to 2 weeks before the patient target date to stop. আগে থেকে তাকে সেন্সিটাইজ করাইতে হবে। স্মল রিস্ক অফ সিজার হতে পারে, সো এই জন্য এপিলেপসি, প্রেগনেন্সি, ব্রেস্টফিডিং এর ক্ষেত্রে দেওয়া যায় না। হ্যাভিং অ্যান ইটিং ডিসঅর্ডার ইজ এ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। What prognostic statements regarding the individual with this patient condition is correct? Prognostic. 32-year-old woman is seen in the clinic having presented with the non-specific symptoms of fatigue, weight loss, myalgia, সাথে হচ্ছে তার joint pain নিয়ে আসছে, myalgia, joint pain. Over the past 3 months, she also recently developed shortness of breath and breath with an dry cough, as well as purple nodular skin lesion of the anterior lower limb. এখানে এসি ইনহিবিটর, এসি লেভেল রেস্ট করছে, সো ওইটা হয়ে গেছে তাই, তাই না? তাহলে এখানে নোডুলার লেশন তার শিনের দিকে আছে, দ্যাট মিনস ইরাইথেমা নোডোসাম। এসি লেভেল বেড়ে গেছে, রেস্ট এক্সরে বায়োলেট্রা হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি আছে। তাহলে এটা ডায়াগনোসিস কি বলি আমরা? সার্কোইডোসিস। Sarcoidosis. What prognostic statement regarding this individual in this patient's condition is correct? এটা একটু আপনারা নিজেরাই পরে বলে ফেলেন কোনটা হতে পারে সার্কোইডোসিস প্রগনোসিসের জন্য। ইরাইথেমা নোডোসাম আছে না? স্যার উইদাউট ট্রিটমেন্ট। B. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মোস্ট পেশেন্ট গেট বেটার ইভেন উইদাউট ট্রিটমেন্ট। ইয়েস, দুই তৃতীয়াংশ পেশেন্ট এমনি ভালো হয়ে যায়। Which one of the following would cause the rise carbon monoxide transfer factor? ওকে, একটু আগে পড়ছিলাম, কোনটা জানি বাড়ায় দেয়?
টিএলসি এর মান ভাইয়া একটা কোয়েশ্চেন পালমোনারি হেমোরেজ ইয়েস। সো পালমোনারি হেমোরেজের ক্ষেত্রে হচ্ছে টিএলসি এর মানটা হচ্ছে বেড়ে যায়। আরো কিছু আছে না, এই যে পালমোনারি হেমোরেজ, তারপরে পলিসাইথেমিয়া, হাইপারকাইনেটিক স্টেট, মেল সেক্স, এক্সারসাইজ, তাদের ক্ষেত্রে হচ্ছে টিএলসি এর মানটা হচ্ছে বেড়ে যায়। 74-year-old woman with a thyroid cancer is admitted due to the shortness of breath. What is the best investigation to assess the possible compression of the upper airway? Okay, so upper লো airway ভলিউম লুপ Pro volume loop. Flow volume loop. আপনার ডেভিডসন মেডিসিনে একদম প্রথম দিকে দেখেন রেসপিরেটরি সিস্টেমটার সিওপিডি পেশেন্টের গ্রাফ কিরকম থাকে, মানে এক্সপিরেশন এন্ড ইন্সপিরেশনের, তারপরে কোনো কলাপসের অথবা ফাইব্রোসিসের পেশেন্টের গ্রাফ, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম থাকে, দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠার মধ্যে এটা পাবেন। সো ওইটা একটু দেখে নিন, মানে ভলিউম লুপের যে ইয়াটা কার্ভটা, ওইটা একটু দেখবেন। ওইটা মেইনলি আপনার এমআরসি পার্ট 2 পরীক্ষায় আসে আর কি। ওকে, 24-year-old female comes for review and she was diagnosed with the asthma 2 years ago and is currently using the salbutamol inhaler 100 microgram পাচ্ছে combined with the meclomethasone পাচ্ছে। তাহলে asthma patient সাহাবা পাচ্ছে আর আইসিএস পাচ্ছে 200, despite the asthma is not well controlled। তাহলে 3 নাম্বার পয়েন্টে কি দিবেন? লিকুইড ট্রেন্স রিসেপ্টর Liquid and receptor antagonist. Leukotriene receptor antagonist। Antagonist. Acha, given the presentation, what is the most appropriate next step of our management? Most appropriate next step কি দিতে পারি? ইসনোফিল কাউন্টটা একটু বাড়ছে, হ্যাঁ, 1। আচ্ছা, আর এদিকে বাকিগুলো মোটামুটি ভালো আছে, ভালো। 65 years older একটা পেশেন্ট, সিওপিডি আছে over the past few months and she has noticed his breathlessness gradually worsening. He currently was salbutamol inhaler when needed. Recently, he need to use this more regularly, sometimes several times a day. তাহলে হচ্ছে সিওপিডি পেশেন্ট সালবিটামল দিয়ে এখন কাজ হইতেছে না, এখন কিন্তু তার মানে শর্টনেস অফ ব্রেথটা বেড়ে গেছে। এক্সামিনেশন বলছে হি ইজ ওয়েল টুডে, অবজারভেশন আর উইদিন দ্য নর্মাল লিমিট, দেয়ার ইজ আ গুড ইয়ার এন্ট্রি অন আসকালটেশন উইথ নো এভিডেন্স অফ হুইজ। তাহলে হুইজ যেহেতু নাই, তাহলে সেকেন্ড স্টেপে আমরা কোন দিকে যাব? লাভা Laba অথবা lama. লামা তো এখানে দেখেন আমরা এটা আর একটা ঝামেলা করে দিছে এই জায়গাতে, ভাইয়া ইউসিনোফিল কাউন্ট তো বেশি কাউন্টটা কিন্তু বাড়ায় দিছে। হুইজের চেয়ে ইসনোফিল কাউন্টটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। সো এখন কিন্তু তাহলে আমাদের অ্যাজমা লাভা প্লাস আইসিএস আইসিএস আবার প্লাস আইসিএসিএস ওই দিকে যেতে হবে। তাহলে আর আইসিএসটা দেয় নাই, হ্যাঁ, তাহলে আমরা লাভা তো আছে ফরমেটরল, ওকে, তার সাথে আইসিএস মানে একটা স্টেরয়েড আর কি। সো এটা তো পটেন্ট স্টেরয়েড না, মাইল্ড প্রোটিন স্টেরয়েড আর কি। সো এটাই দিয়ে দিব তাহলে। বাকিগুলো তো অপশনের সাথে মিলে না আর কি। গ্লাইকোপাইরিনিয়াম তো আমরা সাধারণত হাইপার সিক্রেশন থাকলে সেক্ষেত্রে আমরা দেই, সেক্ষেত্রে ভালো রেসপন্স করে। তাহলে এটাই যে ফরমেটরল প্লাস হচ্ছে আইসিএস তথা একটা স্টেরয়েড পেশেন্টকে দিব, লাভা প্লাস আইসিএস। ওকে, সো আজকে আমাদের 60 পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আর বাকি দুইটা সেশনে বাকি কত থেকে 61 থেকে না 223 আছে, বাকি দুইটা সেশনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলোই।